সৎ নীতিবান পেশাদার অফিসাররাই পদোন্নতির দাবিদার মন্তব্য প্রধান উপদেষ্টার। গোপালগঞ্জে গণগ্রেফতার নয়, প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, ক্ষমা করা যাবে না বললেন মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সৎ নীতিবান পেশাদার অফিসাররাই পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব দিতে সফল হয়েছেন তাদের পদোন্নতির জন্য নির্বাচিত করার নির্দেশনা দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সকল সেনা সদস্যকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এর আগে অনুষ্ঠান স্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গোপালগঞ্জে গণগ্রেফতার চলছে না, প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা ও কোর কমিটির মিটিং শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, গোপালগঞ্জের ঘটনায় রাজনৈতিক প্রভাব ছিল, তবে এখন সেখানে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরছে। কারফিউ তুলে নেওয়া হয়েছে, 144 ধারাও শীঘ্রই তুলে নেওয়া হবে। নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠু করতে পারবে না এমন কথা ঠিক নয়। আমাদের হাতে এখনো সময় আছে, প্রস্তুতি চলছে, প্রশিক্ষণও দেয়া হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনো অসুবিধা হবে না। এই সময় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। কারফিউ তো উঠে দিছে এই জন্য। তো এখনকার কথা কোন 144 ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। যেখানে সেখানে বাস থামা ও যাত্রী তোলার ব্যাপারে সরকার ব্যবস্থা নিতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। বিকেলে রাজধানীর হাতিরঝিলে চক্রাকার বাসে র্যাপিড পাস উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, যেখানে সেখানে বাস থামানো বন্ধ করতে হবে। এটি করতে পারলে চলমান বাস রুট পদ্ধতিতে পরিস্থিতি আরও ভালো হবে। উপদেষ্টা আরও বলেন, বাস যেখানে সেখানে থামলে যানজট তৈরি হয়, যা হলে নষ্ট হয় কর্মঘণ্টা, যার ফলে নেতিবাচক প্রভাব পড়ে জিডিপিতেও। বাস যেখানে সেখানে থামে, বাসের যে কোনো জায়গা থেকে লোক ওঠে। আপনারা আমাদের তো এখন আজকাল বাংলাদেশের মানুষ তো অনেক বিদেশে যায়। আপনি দেখবেন পৃথিবীর আর কোথাও এরকম রাস্তায় যেখানে সেখান থেকে লোক ওঠার ব্যবস্থা নাই। তো ওই জন্য আমরা সেই ব্যবস্থাটাতে পরিবর্তন আনার চেষ্টা করতেছি, যাতে নির্দিষ্ট স্টেশন থেকে মাত্র যাত্রী ওঠানামা করতে পারে। সেই জন্য আমরা একটা ব্যবস্থা নিচ্ছি। আমরা একটা নতুন রুট চালু করার চেষ্টা করছি। দেড় যুগেরও বেশি সময় ধরে এদেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক। শুধু জুলাই গণ অভ্যুত্থানই নয়, বিগত দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। বিএনপি মহাসচিব বলেন, নিজেদের মধ্যে ভিন্নমত থাকলেও সবাইকে নিয়ে রেইনবো নেশন তৈরি করতে চায় বিএনপি।
এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হচ্ছে এই পরিবারগুলো, ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন লিখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। আর যারা আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের এক মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক ও পলক সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই নির্দেশ দেন। মানবতা বিরোধী আরেক মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর। এছাড়া আরও ৫টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে মানবতা বিরোধী অপরাধের ৭ মামলায় সাবেক এমপি, মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা সহ একযোগে ৩৮ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের নেতৃস্থানীয় কয়েকজন নীতি নির্ধারকদের আজকে ট্রাইব্যুনালে মামলার হাজিরা ছিল, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আমরা সময়ের প্রার্থনা করেছিলাম। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৫ অক্টোবর ২০২৫ তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে উচ্চকক্ষ গঠনের বিষয়ে একটি সিদ্ধান্ত জানানো হবে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এই কথা জানান। বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সনদ প্রস্তুত করার লক্ষ্যে কাজ করছে কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রায় শেষ পর্যায়ে এবং বেশ কয়েকটি বিষয় ইতোমধ্যে ঐকমত্যে পৌঁছানো গেছে। তিনি বলেন, উচ্চকক্ষ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে আগামী ২-৩ দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। উচ্চকক্ষ বিষয়ক কমিশন বিষয়টি পর্যালোচনা করছে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এটি আরেকটু সময় নিয়ে বিবেচনা করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল আগামী ২৯ জুলাই ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন। সকালে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সভায় এই তথ্য জানান ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সভায় জানানো হয়, আসন্ন ডাকসু নির্বাচন হবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ৬টি নিরপেক্ষ কেন্দ্রে। এছাড়া সভায় আরও জানানো হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীদের মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে তারা আসন্ন ডাকসু বা হল সংসদ নির্বাচনে ভোটার বা প্রার্থী হওয়ার যোগ্য নন। সভায় নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডিনস কমিটি, প্রবোস্ট কমিটি এবং সব ছাত্র রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। কিয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ৭১-এর রাজাকাররা দেশ চালাবে, এটা অসম্ভব। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামলাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী শপুর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গয়েশ্বরচন্দ্র আরও বলেন, জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা জামাত সহ্য করতে পারছে না। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জামাতের যে সকল দফা টফা এগুলি সবই হলো নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতা আসবে, এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্য দল আসবে কিন্তু ওরা আসবে না, এটা শিব। ওরা পাকিস্তানের যখন আন্দোলন হয় তখন পাকিস্তান আন্দোলন ওরা বিরোধিতা করছে। আজ পর্যন্ত জামাত পাকিস্তানে কখনো আসন পায় না। জামাত কিন্তু ভারতেও আছে, শুধু বাংলাদেশের না। তো সেই কারণে সাধারণ মানুষের ভাবনা কে যারা উপলব্ধি করতে পারে না, তারা কখনো সাধারণ মানুষের ভাষা না বুঝে তাদের মতলব হাসিল করতে চায়। বর্তমানে দেশের আমদানি রপ্তানির 93% চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হলেও ভৌগোলিক অবস্থানগত কারণে পায়রা বন্দরের গুরুত্ব অপরিসীম বলে জানিয়েছেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। আজ কুয়াকাটার একটি রিসোর্টে আয়োজিত পায়রা বন্দরের মাস্টার প্ল্যান নিয়ে সেমিনারে তিনি একথা জানান। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। এ সময় বুয়েটের অধ্যাপক ডক্টর ইশতিয়াক আহমেদ, পায়রা বন্দরের সদস্য কমোডর মোহাম্মদ আব্দুল কাদের সহ সামরিক ও বেসামরিক প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। একটি পক্ষ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। দুপুরে নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের সামনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, পতিত স্বৈরাচারকে ফিরিয়ে এনে রাজনীতিতে পুনর্বাসনের জন্য একটি পক্ষ গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এ সময় কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচার সরকার বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির যুগ্ম মহাসচিব। নরসিংদী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ভিপি জলিল, কৃষক দলের সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্স সহ অন্যান্যরা। খুলনায় ঘরে তৈরি দেশি মদ খেয়ে 5 জনের মৃত্যুর পর সেই মদ তৈরিকারক ও বিক্রেতা শেখ মোসলেম আলীকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নগরীর রায়ের মহল এলাকার মালিক সড়ক রোডের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মোসলেম আলী ওই এলাকায় হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত। মাতৃশোধন হোমিও ফার্মেসি নামে তার একটি ওষুধের দোকান রয়েছে। হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে তিনি বাড়িতে বসে বিভিন্ন উপকরণ দিয়ে মদ তৈরি করতেন। আরংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনা নগর এলাকার একটি ঘরে বসে কয়েকজন সেই মদ পান করেন। অসুস্থ হয়ে পড়লে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়। শুক্রবার রাতে একজন এবং শনিবার রাতে আরও 4 জন মারা যান। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। 2024 সালে আফগানিস্তানের বিপক্ষে 2 টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। সেই সময় একটি ওয়ানডে সিরিজ হলেও নির্ধারিত মূল সিরিজটি পিছিয়ে দেওয়া হয়। এবার সেই ট্যুর আয়োজনের কথা ভাবছে বিসিবি। আগামী অক্টোবরে 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 খেলতে চায় বাংলাদেশ ও আফগানরা। বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান শাহরিয়ার নাফিস জানান, সবকিছু ঠিক থাকলে অক্টোবরের প্রথমার্ধে এই সিরিজ মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। এর আগে চলতি বছরের জুলাই আগস্টে ভারতের নয়দায় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিল এসিবি, কিন্তু বর্ষাকালের কারণে বিসিবি সেই প্রস্তাবে সাড়া দেয়নি। পাশাপাশি ওই সময় ভারতের বাংলাদেশ সফরের কথা থাকায় বিকল্প কোনো ভেন্যু নিয়েও আলোচনা হয়নি। ফলে পরবর্তীতে সেই সিরিজটিও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ 2025-এর ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ঢাকার একটি 5 তারকা হোটেলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। এছাড়া একই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা ও নেপাল। অন্যদিকে বি গ্রুপে জায়গা পেয়েছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এছাড়া একই গ্রুপে রয়েছে মালদ্বীপ ও ভুটান। আগামী 15 সেপ্টেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় এই বয়সভিত্তিক টুর্নামেন্ট শুরু হবে। আর 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। এছাড়া প্রতি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল খেলবে সেমিফাইনালে। তবে এই গ্রুপে 3টি দল থাকায় গ্রুপ পর্বে হবে
3টি ম্যাচ। অপরদিকে বি গ্রুপে 4টি দল থাকে, অনুষ্ঠিত হবে 6টি ম্যাচ। অনুষ্ঠানে বাংলাদেশ নারী দলের প্রধান কোচ পিটার বাটলার উপস্থিত ছিলেন। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার। সৎ নীতিবান পেশাদার অফিসাররাই পদোন্নতির দাবিদার, মন্তব্য প্রধান উপদেষ্টার। গোপালগঞ্জে গণগ্রেফতার নয়, প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, ক্ষমা করা যাবে না বললেন মির্জা ফখরুল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।